1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষ কোনো সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং এই রাজ্যগুলোর মধ্যে কতগুলো রাজতান্ত্রিক দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সেগুলো ছিল প্রিন্সলি স্টেট, আর কিছু ছিল ব্রিটিশ প্রভিন্সেস যেগুলো হচ্ছে ব্রিটিশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত, আর কিছু প্রদেশ ছিল সেগুলো অন্যান্য বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তা এইগুলো যখন স্বাধীন হয় তখন এই স্টেটগুলো ছোটো 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 ক্ষুদ্র রাজ্যগুলো কিছু পাকিস্তানের সাথে যোগ দেয়, কিছু ভারতবর্ষে যোগ দেয়, এবং ভারতবর্ষে যোগ দেওয়ার পরেও এই রাজ্যগুলো আরও বিভক্ত হয়ে পড়ে। কিছু প্রদেশের কিছু অংশ অন্য স্টেটের সাথে আবার যুক্ত হয়ে পড়ে, কিছু বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত রাজ্য সেগুলো ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো এইগুলো সম্বন্ধে সংবিধানে কী বলে দেওয়া আছে, কোন প্রসেসে এই রাজ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়, একটার সাথে একটা জুড়ে দেওয়া হয়, একটার পর একটা রাজ্য গঠন করা হয়, সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। তা আজকের বিষয় হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ সম্বন্ধে যদি বিস্তারিত আলোচনা করা যায় তা প্রচুর টাইম লাগবে, কিন্তু পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং। তাহলে দেখে নেওয়া যাক। এখানে হেডলাইন করেছি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড ভারতীয় সংবিধানের কোন অংশে কোন অধ্যায়ে আছে সেটা আগে প্রথম বলে নিই। এটা আছে আর্টিকেল 1 to 4, অর্থাৎ 1, 2, 3, 4, এই চারটে আর্টিকেল আন্ডার পার্ট 1 ভারতীয় সংবিধানের প্রথম পার্টে। আমরা জানি কতগুলো পার্ট আছে ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধানে এই মুহূর্তে 25টা পার্ট আছে। এটা আছে আন্ডার পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট আছে কটা? 25টা। আর্টিকেল আছে 1 থেকে 4, এই 1, 2, 3, 4 এই চারটে আর্টিকেল নিয়ে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। আর ভারতীয় সংবিধান আর্টিকেল কটা আছে? আর্টিকেল আছে এই মুহূর্তে 471টা। এটা মনে রাখতে হবে, 25টা বর্তমানে পার্ট এবং আর্টিকেল আছে 471টা। আর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, এটা আছে আর্টিকেল 1 to 4, এখান থেকে 1 থেকে 4 এর মধ্যে, এবং পার্ট 1-এ আছে। এ অবধি বোঝা গেল। এবার বলছে পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আন্ডার পার্ট 1 আর্টিকেল 1 to 4 এর মধ্যে আছে। এই অবধি মোটামুটি ক্লিয়ার হলো। এইবার প্রথমে আসা যাক 1 নম্বর আর্টিকেল নিয়ে। 1 নম্বর আর্টিকেলে কী বলা আছে? আর্টিকেল 1, আর্টিকেল 1-এ বলেছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান এ ফেডারেশন অফ স্টেটস। আগে এইটুকুনি ব্যাখ্যা করে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আচ্ছা, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটা হচ্ছে ভারতবর্ষের নাম, হঠাৎ এরকমভাবে দেওয়ার কী কারণ? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এইটা এইভাবে দেওয়ার এইটাই কারণ, ইন্ডিয়া এবং ভারত দুটোই একই। যে কোনো অফিসিয়ালি কাজে ইন্ডিয়া অথবা ভারত যে কোনো একটা নাম দিয়ে চালালেই হবে, এবং মূল সংবিধানে এই দুটো নামই উল্লেখ করা আছে, এবং দুটো নামই সমানভাবে গুরুত্ব দিয়ে রাখা হবে। তাই এরকম নামটা দেওয়ার কারণটা হলো, যখন গণপরিষদ গঠন করা হয় তখন গণপরিষদের সবাই সদস্য যারা যারা ছিলেন তাদের মধ্যে একদল বলেছিল যে ইন্ডিয়া নামকরণ করা হোক, আর একদল বলেছিল ভারত নামকরণ করা হোক। তখন দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়, তর্ক বিতর্কও হয়। তারপরে কি ডিসিশন হয় যে না ইন্ডিয়া থাকবে না ভারত থাকবে, অথবা দুটোই থাকবে। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে ইন্ডিয়া এবং ভারত দুটোই থাকবে, যে কোনো একটা লিখলেই হলো। তাই ভারতীয় সংবিধান লেখা আছে, কোথায় গেল, হ্যাঁ, এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার বোঝা গেল। তারপরে বলেছে অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান এ ফেডারেশন অফ স্টেটস, মানে ভারতবর্ষকে ইউনিয়ন অফ স্টেটস বলা যাবে, কিন্তু ফেডারেশন অফ স্টেটস বলা যাবে না। এবার তোমরা তো প্রশ্ন করতেই পারো যে কি ব্যাপার, ফেডারেশন আর ইউনিয়নের মধ্যে এমন কি ডিফারেন্স আছে? ফেডারেশনে যা ইউনিয়নে তা, কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো, প্রথমে ইউনিয়ন কী জিনিস আর ফেডারেশন কী জিনিস সেটাকে বলি। ফেডারেশন কথার অর্থ হলো, ধরো সাপোজ এই ফাঁকা জায়গাটা করে, এই ছোট 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 কতগুলো হচ্ছে দেশ, রাজ্য।
কতগুলো রাজ্য। এরা কি করলো, এরা সব একসাথে মার্জ হয়ে গেল, একসাথে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে একটা দেশ গঠন করলো। ছোট 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 রাজ্যগুলো যুক্ত হয়ে গিয়ে একটা দেশ গঠন করলো, এবং এই দেশ থেকে মনে করলে তারা যখন তখন বেরিয়ে যেতে পারে, যখন তখন বেরিয়ে যেতে পারে। অর্থাৎ তারা একটা কন্ট্রাক্ট বা চুক্তির মাধ্যমে তারা একত্রিত হয়েছিল, এবং যখন তখন তারা এই চুক্তির থেকে বেরিয়েও আসতে পারে। যেমন হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এগুলো হচ্ছে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে বলা হয় হচ্ছে ফেডারেশন অফ স্টেটস। কারণ এখানে রাজ্যগুলো তাদের নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তারা যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে একটা দেশ গঠন করেছিল, এবং তারা এমনভাবে চুক্তিতে আবদ্ধ আছে যে তারা যে কোনো মুহূর্তে সেই চুক্তির থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তাই আমেরিকান সংবিধান অনুসারে আমেরিকান দেশ হচ্ছে ফেডারেশন অফ স্টেটস, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়। কেন বলা হয়? ভারতবর্ষও তো ছোটো 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 রাজ্যগুলো যুক্ত হয়ে একটা দেশ গঠন করেছে, কিন্তু পার্থক্যটা এখানে হলো ভারত কি হয়েছে, ভারত হচ্ছে একটা দেশের মধ্যে ছোট 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 রাজ্য। এই রাজ্যগুলো চাইলেই কিন্তু তারা দেশের বাইরে বেরিয়ে আসতে পারবে না, চাইলেই তারা বেরিয়ে আসতে পারবে না, তাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনই থাকতে হবে। অর্থাৎ ভারত এবং আমেরিকার শাসন ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য হলো আমেরিকার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে কোনো রাজ্য যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে, কিন্তু ভারতবর্ষের থেকে কখনোই তারা বেরিয়ে আসতে পারবে না। এই কারণে ভারতবর্ষকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস, আর আমেরিকানকে বলা হয়, ইউএসএকে বলা হয় ফেডারেশন অফ স্টেটস। এই কারণে হচ্ছে সংবিধান প্রণেতারা, বিশেষ করে বি আর আম্বেদকর, তিনি বলেছেন যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ দি ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান এ ফেডারেশন অফ স্টেটস। তাহলে এ অবধি বোঝা গেল কেন বলা হয় ফেডারেশন অফ স্টেটস, কেন বলা হয় ইউনিয়ন অফ স্টেটস, এ অবধি বোঝা গেল। এইবার আসছে টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু আর্টিকেল 1। আর্টিকেল 1-এ টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। মানে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কি বোঝায়? টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝায় ভারতবর্ষের নিয়ন্ত্রণাধীনে যত দেশ আছে, যত রাজ্য আছে, সেইগুলো হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক বা স্বাধীন রাজ্য হোক, কিংবা বিদেশি রাজ্য হোক যেটা ভারতের নিয়ন্ত্রণে, যেমন হচ্ছে পুডুচেরি, ঠিক আছে, গোয়া, এইগুলো বলছি পরে। এইগুলো যে কোনো প্রকার টেরিটরি, কিংবা ভারত যেটা নিয়ন্ত্রণ করেছে, ভারতের মধ্যে নয় ভারতের বাইরে নিয়ন্ত্রণ করে আছে, যেমন সিকিম ছিল, সিকিম ভারতের নিয়ন্ত্রণাধীনে ছিল, পরবর্তীকালে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাই ভারতের মধ্যে যে কোনো প্রদেশ, যে কোনো রাজ্য, অথবা হচ্ছে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল, কিংবা ভারতের বাইরে কোনো রাজ্য যেটা ভারতীয় নিয়ন্ত্রণাধীন, টোটালটাই হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, এই অবধি বুঝে গেল। তারপরে বলছে ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। মানে এই টেরিটরি অফ ইন্ডিয়াকে আমরা 3 ভাগে ভাগ করা যেতে পারি। কীভাবে? আর্টিকেল 1-এ 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে টেরিটরিজ অফ দ্য স্টেটস, মানে রাজ্যসমূহগুলো, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই হচ্ছে রাজ্যসমূহগুলো। ক্লিয়ার, বোঝা গেল? তারপরে বলছে ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, এরকম কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। আর একটা বলেছে টেরিটরিজ অ্যাকোয়ার্ড বাই দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাট এনি টাইম। ভারত সরকার দ্বারা যে সকল টেরিটরিগুলো অ্যাকোয়ার্ড করা হয়েছে, মানে দখল করা হয়েছে বা শাসন নিয়ন্ত্রণাধীনে আনা হয়েছে, সেগুলো সবগুলোই। সেগুলো কোনটা? যেমন একটু আগে বললাম সিকিম বললাম, ঠিক আছে। সিকিম হচ্ছে যেগুলো হচ্ছে, সিকিম হচ্ছে ভারত দখল করেছিল, পুডুচেরি ভারত দখল করেছিল, তারপরে ওটার নাম হচ্ছে দাদরা নগর হাভেলি, ভারত দখল করেছিল, ঠিক আছে। পরবর্তীকালে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু তার আগে দখল করেছিল। তাই এই দখলকৃত যে ছোট রাজ্যগুলো যেগুলো ছিল, যে অঞ্চলগুলো ছিল, স্বাধীন অঞ্চলগুলো ছিল, মানে ভারতের দখলে নিয়ন্ত্রণাধীনের যে অঞ্চলগুলো ছিল, সেইগুলোও হচ্ছে আর্টিকেল 1-এর অন্তরে টেরিটরি অফ ইন্ডিয়া হিসেবে গণ্য করা হবে। তাই বলেছে যে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝায় টেরিটরিজ অফ দ্য স্টেটস, এটা 1 নম্বর। 2 নম্বর বলেছে ইউনিয়ন টেরিটরিজ, আর 3 নম্বর বলেছে টেরিটরিজ অ্যাকোয়ার্ড বাই দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাট এনি টাইম। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এবার দেখে নিই আর্টিকেল 2-তে কী বলা আছে।
আর্টিকেল 2 গ্রান্টস টু পাওয়ার, দুখানা ক্ষমতা দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানকে আর্টিকেল 2 এর মাধ্যমে। এক নম্বরে কি বলা আছে? এক নম্বর আছে দ্য পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস, নতুন রাজ্যকে অন্তর্ভুক্ত করার পাওয়ার দেওয়া আছে। কেমনভাবে? রাজ্য বলতে যে কোনো প্রকার রাজ্য, সে কেন্দ্রশাসিত অঞ্চল হোক বা হচ্ছে অন্য সাধারণ রাজ্য হোক। যেমন হচ্ছে দাদরা নগর হাভেলি, দাদরা নগর হাভেলি, পুডুচেরি, এই যে এইগুলো যখন ভারতবর্ষ স্বাধীন ছিল, মানে যখন স্বাধীনতা পায়, তখন এইগুলো ছিল বিদেশি নিয়ন্ত্রণাধীন, পর্তুগিজদের নিয়ন্ত্রণাধীন ছিল। ইংরেজরা তো চলে গিয়েছিল এবং কিছু কিছু জায়গায় পর্তুগিজরা ছিল, পর্তুগিজ, ফরাসি এদের সব নিয়ন্ত্রণাধীন ছিল কিছু কিছু জায়গা, কিন্তু সেগুলো ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যেই। এবং সেইগুলো কি হলো? সেইগুলো ভারতবর্ষের মধ্যে স্বাধীনভাবে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। এই কারণে বলা হচ্ছে এক নম্বর পাওয়ারের মাধ্যমে। আর্টিকেল 2-তে এক নম্বর পাওয়ার বলা হচ্ছে দ্য পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস, নতুন রাজ্যের অন্তর্ভুক্তির ক্ষমতা দেওয়া হয়েছে। সেই অন্তর্ভুক্তির ক্ষমতা বলে দাদরা, পুডুচেরি এদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আর 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে টু পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেটস, নতুন রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন রাজ্য বলতে কোনটা? যেমন হচ্ছে ভারতীয় ভূখণ্ড, এটা ভারতীয় ভূখণ্ডের মধ্যে নেই, সম্পূর্ণ আলাদা রাজ্য এবং স্বাধীন রাজ্য, সেইটা হচ্ছে ভারতবর্ষ তার নিয়ন্ত্রণাধীনের মধ্যে নিয়ে এসেছে, তার নিয়ন্ত্রণাধীনের মধ্যে। এইটার ক্ষেত্রেও পাওয়ার দেওয়া আছে যে ভারত মনে করলে এরকম কোনো রাজ্যকে নিজেদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। এক্সাম্পল হিসেবে কি বলা যায়? সিকিম, যেমন হচ্ছে সিকিম ভারতবর্ষের স্বাধীনতার সময় ভারতের বাইরের অংশ ছিল। সেটা কি হয়? 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়। কত সালে? 1975 সালে। 1975 সালে স্টেটহুডের মর্যাদা পায় সিকিম স্টেটহুডের মর্যাদা পায় 1975 সালে এবং ভারতের একটা স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে প্রকাশ লাভ করে। তাহলে বোঝা গেল আর্টিকেল 2-র মাধ্যমে কী কী পাওয়ার দেওয়া হয়। একটা হচ্ছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো রাজ্য প্রতিষ্ঠার পাওয়ার দেওয়া হয়, আর একটা পাওয়ার দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডের বাইরে এমন কোনো রাজ্য যেটা ভারত পরবর্তীকালে নিয়ন্ত্রণাধীনে এনে নিজ ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, সেই পাওয়ার দেওয়া হয়। তাহলে বোঝা গেল, যেমন এক্সাম্পল হচ্ছে সিকিম। ইউ হ্যাভ টু ক্লিয়ার। এবার আসছে 3 নম্বর। এইবার আসছে আর্টিকেল 3 নম্বরে। দেখানো যাক এখানে কি আছে। আর্টিকেল 3 নম্বরে বলছে আর্টিকেল 3 অথরাইজেস দ্য পার্লামেন্ট টু, এখানে অথরাইজেস কথাটা উল্লেখ করা হয়েছে। অথরাইজেস কথাটা কেন উল্লেখ করা হয়েছে? পার্লামেন্টকে সেই পাওয়ার দেওয়া আছে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে। আর্টিকেল 3 অনুসারে আর্টিকেল 3-তে যা যা ক্রাইটেরিয়া দেওয়া আছে এইগুলো পার্লামেন্ট মনে করলে এনি টাইম যখন তখন করতে পারে। তার জন্যে কারোর পারমিশন নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, শুধুমাত্র পার্লামেন্টে সিম্পল মেজরিটি ভোট পেলেই আর্টিকেল 3 অনুসারে সেই কাজগুলো করা যাবে। কী কী করা যেতে পারে সেখানে উল্লেখ করছি আমরা। এবার দেখছি কী কী করা। ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অর ইউনিটিং অফ স্টেটস, নতুন রাজ্য প্রতিষ্ঠা করা যেতে পারে। কিভাবে? কোনো রাজ্য থেকে বিচ্ছিন্ন করে অথবা কোনো দুটো রাজ্যকে একসাথে জোড়া দিয়ে। কিভাবে? কোনো রাজ্য, যেমন হচ্ছে দুটো রাজ্য আছে, এই দুটো রাজ্যকে একসাথে যুক্ত করে একটা স্বাধীন রাজ্য গঠন করা যেতে পারে, অথবা একটা রাজ্যকে দুটো আলাদা ভাগ করে দুটো আলাদা আলাদা রাজ্য গঠন করা যেতে পারে। সেই পাওয়ারটা পার্লামেন্টের দেওয়া আছে, পার্লামেন্ট মনে করলে এনি টাইম সেটা করতে পারে। ঠিক আছে। 2 নম্বরে কি বলেছে? ইনক্রিজ অর ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, কোনো রাজ্যের সেই একই রকমভাবে প্রায় কোনো রাজ্যের সীমানা বাড়িয়ে দিয়ে, অথবা কোনো রাজ্যের ডিমিনিশ বলেছে সীমানা কমিয়ে দিয়ে নতুন রাজ্য গঠন করা যেতে পারে। কোনো রাজ্যের সীমানা বাড়িয়ে দিয়ে অথবা কোনো রাজ্যের সীমানা কমিয়ে দিয়ে নতুন রাজ্য গঠন করা যেতে পারে, সেটা এখানে বলা আছে 2 নম্বর ক্রাইটেরিয়া। আর 3 নম্বর ক্রাইটেরিয়াতে কি বলা আছে? অল্টার দ্য বাউন্ডারিজ অফ এ স্টেট
কোনো রাজ্যের বাউন্ডারি পরিবর্তন করে, অর্থাৎ রাজ্যের যে একটা সীমানা আছে, ধরো রাজ্যের সীমানাটা এইভাবেই হয়ে গেছে, সীমানাটা এখান দিয়ে এইভাবে চেঞ্জ করে দেওয়া হলো, এখানে চেঞ্জ করে দেওয়া হলো, সেইভাবে নতুন রাজ্য গঠন করা যেতে পারে। যেমন দেখবা কিছুদিন আগে এই ছিটমহল প্রত্যাবর্তন হলো বাংলাদেশের সাথে, এর ফলে কী হয়েছিল, ছিটমহল প্রত্যাবর্তনের ফলে কিছু অংশ ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কিছু অংশ বাংলাদেশের মধ্যে গিয়েছিল। তো এই ছিটমহলগুলোর মধ্যে অধিকাংশ বাংলাদেশের মধ্যে গিয়েছিল এবং কিছু অংশ ভারতের মধ্যে এসেছিল। ভারতের মধ্যে যখন এসে ভারতীয় ভূখণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে যখন যুক্ত হলো, তখন পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর সাথে যুক্ত হয়েছিল সেই জেলাগুলো বাউন্ডারি পরিবর্তন হলো, ইভেন তার ফলে পশ্চিমবঙ্গের বাউন্ডারির পরিবর্তন হলো। এটা একটা এক্সাম্পল, ঠিক আছে, এই হিসেবে। আর 4 নম্বর বলছে অল্টার দ্য নেম অফ এনি স্টেটস, যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে, ঠিক আছে। আর্টিকেল 3 যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে পন্ডিচেরির থেকে হচ্ছে পন্ডিচেরি, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা পরবর্তীকালে কী নাম হয়েছিল, পুডুচেরি পরবর্তীকালে নাম হয়েছে। তারপরে দেখো হচ্ছে উড়িষ্যা, আগে কি ছিল উড়িষ্যা, পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয়েছে ওডিশা, ঠিক আছে। তো এইগুলো করতে পার্লামেন্টের এইগুলোর উপর অথরিটি দেওয়া আছে। পার্লামেন্ট মনে করলে এইগুলো যখন তখন করতে পারে, মানে যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে, রাজ্যের নাম পরিবর্তন করতে পারে, দুটো রাজ্য একসাথে মার্চ করে দিতে পারে, আবার একটা রাজ্যকে দুটো পৃথক রাজ্য করে দিতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে পার্লামেন্টের অথরিটি দেওয়া আছে এগুলো করতে। আর এইগুলো করতে গেলে কোনো রাজ্যের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো রাজ্যকে জানাতে পারে যে তোমার রাজ্যের এই পরিবর্তন করা হচ্ছে, কিন্তু এখানটার রাজ্যগুলোর মতামত পার্লামেন্টে খুব একটা গৃহীত হবে না, অর্থাৎ এক কথায় গৃহীত হবে না। পার্লামেন্ট মনে করলে সম্পূর্ণটাই পার্লামেন্টের স্বাধীনতার মাধ্যমে সেগুলো করতে পারে, স্বাধীনভাবে করতে পারে। এক্ষেত্রে রাজ্যগুলো যদি সাই যদি নাও দেয়, তবু পার্লামেন্ট সেগুলো পরিবর্তন করতে পারে ভারতীয় সংবিধানের 1 থেকে 4 নম্বর আর্টিকেল অনুসারে, ঠিক আছে, বিশেষ করে 3 নম্বর আর্টিকেল অনুসারে, ঠিক আছে। এইবার আসছে লাস্ট 4 নম্বর আর্টিকেল। এইবারে আসছে আর্টিকেল 4। আর্টিকেল 4-এ কী বলছে, আর্টিকেল 4-এ বলছে এই যে আর্টিকেল 2 নম্বর এবং আর্টিকেল 3 নম্বর, এই দুটো আর্টিকেল ইমপ্লিমেন্টেশন করতে আর্টিকেল 4 অনুযায়ী কোনো রকম সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে অনলি সিম্পল মেজরিটি ভোট, সংসদে সিম্পল মেজরিটি ভোটের মাধ্যমেই আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-কে ইমপ্লিমেন্টেশন করা যায়। সেখানে 365 আনার কোনো দরকার নেই, এটা বলা আছে। তবে কি সব ক্ষেত্রেই কি সিম্পল মেজরিটি ভোটে সংশোধন করা যাবে, মানে 365 না এনেই সামান্য সিম্পল মেজরিটি ভোটেই কি যে কোনো রাজ্য কিংবা যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলকে তার সীমানা বাড়ানো যাবে, অন্য জায়গার থেকে অন্য কোনো রাজ্যকে আমাদের দেশের অন্তর্ভুক্ত এসব কি করা যায়? সব ক্ষেত্রে হয় না। কোন ক্ষেত্রে হয় না? যখন আমাদের দেশের কোনো অংশকে অন্য একটা দেশকে প্রত্যাপন করব, তখন সেক্ষেত্রে হয় না, তখন 365 অর্থাৎ সংবিধান সংশোধন প্রয়োজন। তখন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত ভূখণ্ডের সেই ভূমিকে বিদেশিকে অর্পণ করতে হয়। যেমন হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস। এই বেরুবাড়ি ইউনিয়নের ক্ষেত্রে কী হয়েছিল, এখানে আগে বলে দিই, 9 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে 1960 সালে নবম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অঞ্চলটা তৎকালীন পাকিস্তানকে ট্রান্সফার করা হয়। 1960 সালে 9 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত ভূখণ্ডের অন্তর্গত বেরুবাড়ি বলে একটা জায়গা, যেটা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে, তখন তৎকালীন সময়ে 1960 সালে, তখন যেহেতু পাকিস্তানে বাংলাদেশে জন্ম হয়নি, তখন পাকিস্তান ছিল, তখন 1960 সালে সেটা ভারতের অংশ ছিল এবং বিতর্কিত অংশ ছিল। সেই অংশটা সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সময়কার পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়। তারপরে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট আর একটা রুল জারি করে বলে যে রুল দ্যাট ইট ক্যান বি ডান বাই এক্সিকিউটিভ অ্যাকশন, অর্থাৎ আর পরবর্তীকালে যদি ভারত ভূখণ্ডের কোনো অংশ নিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে, কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেটা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, চীন হোক, যাই হোক না কেন, সংবিধান সংশোধন পদ্ধতি আর মানা হবে না, তখন হবে এক্সিকিউটিভ অ্যাকশন নেওয়া হবে।
এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। তাহলে মোটামুটি বোঝা গেল। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি কোথাও যদি কোনো ভুল আমি বলে থাকি সেটাও তোমরা জানিও, পরবর্তী ভিডিওতে সেটা অ্যাড করে দেবো। ঠিক আছে, আপাতত টাটা।